ঠিক এমনই গ্রীষ্মকাল। চারিদিকে প্রচণ্ড দাবদাহ গরম, গরম বাতাস, গরমে কাক মারা গরম। ঠিক এমতো অবস্থায় একজন মহিলা তার শিশু সন্তান নিয়ে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। সেই মাঠ সাধারণ কোনো মাঠ নয়, ভয়ঙ্কর রুক্ষ মাঠ। গরমের মধ্যে কোনো গাছ নেই, সে মাঠ কোনো গাছ নেই। এই মাঠ নিয়ে নানান জনশ্রুতি রয়েছে। কেউ কেউ মনে করে এই মাঠে একটা সময় একটা সাপ, একটা নাগ সে বাসা বেঁধেছিল, আর তার বিষে এই মাঠ এতটাই প্রভাবিত করেছে যে এই মাঠে আর কোনো বড় গাছ জন্মায় না। আর মাঠের পাশেই সামান্য একটা উঁচু ভূমি রয়েছে, সেই ভূমিতে বাস করে একজন ডাইনি। আর এই মাঠ দিয়ে হেঁটে চলেছেন একজন গ্রামের বধূ, তার কোলে রয়েছে শিশু সন্তান। প্রচণ্ড তাপে, প্রচণ্ড রোদে হাঁটতে 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 সে পৌঁছে গেল সেই ভূমির কাছে, যেখানে বাস করে একজন ডাইনি, বৃদ্ধা ডাইনি। বহু বছর ধরে ওই ভূমিতেই সে বাস করছে। বধূটি যখন তার সন্তানকে নিয়ে ওই ভূমির মধ্যে ডাইনির বসভূমিতে এসে দাঁড়ালো, তখন ডাইনি সহানুভূতি ফলে ডাকলো, ওরে বাছা এসেছিস, আয় আয়। তারপর তাকে দিল জল, একটু গুড়। সেই জল আর গুড় দেওয়ার ছলে সে আর চোখে দেখে নিল তার শিশু সন্তানকে। সন্তানকে দেখে তার মুখ দিয়ে লালা বেরিয়ে আসলো, ফড়ার মতো লালা, যেন সেই শিশুটিকে সে সিদ্ধ করা শাকের মতো খেয়ে নিতে চায়, যেন মাখানো আঠার মতো সে গালে টপ করে মুখে দিয়ে গিলে নিতে চায়। তার মুখ দিয়ে লালা পড়ল। অবশেষে সেই বৃদ্ধা ডাইনি বলল, বাছা রে, তোর ছেলেকে খেয়ে ফেললাম তোর ছেলেকে। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই শিশুটির গা দিয়ে অনবরত ঘামছে, অনবরত ঘামছে, অনবরত ঘামছে। এই ঘাম আর থামলো না। শেষে শিশুটি মারা গেল। আর তার মা বিলাপ করতে করতে, কাঁদতে কাঁদতে সেই ভূমি, ডাইনির জায়গা ছেড়ে চলে গেল। এবং গ্রামে গিয়ে আবারও ডাইনির প্রচার হলো, এবং শিশুটি সেই ক্ষণেই মারা গিয়েছে। ডাইনির চোখ এড়িয়ে যেতে পারেনি। সেই শিশু কচি শাকের মতো, সিদ্ধ করা শাকের মতো যেন ওই ডাইনি সমস্তটা গিলে ফেলল। এই ডাইনি এমনি এমনি এখানে বসবাস করছে না, এমনি এমনি সে একা জীবনযাপন করতো না। সে ছিল এক গ্রামে, সে ছিল এক গ্রামে। কথিত আছে সেই গ্রাম বা বেশ কয়েকটি গ্রাম জ্বালিয়ে দিয়ে অন্য একটা গাছ চালনা করে সেই গাছের উপর চড়ে এসে এই ভূমিতে আশ্রয় নিয়েছে। এই ডাইনিকে আবিষ্কার করেছিল তার গ্রামেরই লোকেরা। যখন এই ডাইনির বয়স ওই 10-11 বছর হবে, ঠিক তখনই এক গ্রামের লোক, হারু সরকার, তাকে বেদম মারতে লাগলো, বেদম প্রহার করতে লাগলো। কেননা হারু সরকারের ছেলে প্রচণ্ড পেটের সমস্যায় ভুগছে, পেটের যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে। তার কারণ হিসাবে এই ডাইনিকেই দায়ী করা হলো। যে সময় হারু সরকারের ছেলে আম এবং মুড়ি মাখা খাচ্ছিল, আমের সাথে মুড়ি মাখা মিশিয়ে সে যখন খাচ্ছিল, সেই সময় ডাইনি সেই একই রকমভাবে সেই আমের দিকে দেখছিল। এমনভাবেই তার গাল দিয়ে লালা ঝরছিল, তার গাল দিয়ে যেন কোনো লালার ফোয়ারা খুলে গেল। সেই আম খাওয়ার ইচ্ছা হয়েছিল। অবশেষে সেই ডাইনি যখন চলে এলো আম না পেয়ে, সেই রাত থেকে দেখা গেল ওই হারু সরকারের ছেলের পেটে অত্যন্ত ব্যথা হতে লাগলো, উদম ব্যথা হতে লাগলো। সেই ব্যথায় সেই ছেলেটি কাঁদতে লাগলো। যদিও বেঁচে গিয়েছিল, কিন্তু এই ব্যথার জন্য দায়ী করা হয়েছিল ওই ডাইনিকে। এই ডাইনির নাম সৌরধ্বনি। গ্রামের লোকেরা সরা বলে ডাকতো। কোনো বাবা মা তার নেই। অভাবে অনেদরে অন্যজনের রান্নাঘরে যখন মাছ ভাজা হতো, সে আর চোখে দেখতো, সে লোলুপ দৃষ্টিতে সেই মাছের দিকে দেখতো, আর মাছ ভাজার গন্ধ সে ঘ্রাণ নিত। দেখা যেত এই ডাইনির চোখের দৃষ্টিতে যাই পড়তো সাথে সাথেই নষ্ট হয়ে যেত। মাছ ভাজা সে পেত না, কিন্তু লালা তার গাল দিয়ে অনবরত বেরোতে থাকতো। খুব ছোটবেলায় যখন তারই সঙ্গী বা তারই বয়সী একজন মেয়ের শিশু সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, তখন এই ডাইনি দেখতে গিয়েছিল সেই সাবিত্রীর ছেলেকে সে দেখলো, কোলেও নিয়েছিল, এবং তার সাবিত্রীর শাশুড়ি তেড়ে এসে বলেছিল, হায় হায়, এ কি হলো, কেন এই অলক্ষণে ডাইনির হাতে ছেলেকে দিলি? দেখা গেল এই ডাইনি যে সময় তার কোলে নিয়েছিল,
তারপরেই দেখা গেল সাবিত্রীর ছেলে বেঁকে ধনুকের মতো হয়ে গেল, রোগী আড়ষ্ট হয়ে বেঁকে ধনুকের মতো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেল। প্রমাণ হয়ে গেল এই হচ্ছে ডাইনি, এ যেদিকে তাকাবেই তারই ক্ষতি হবে, তার দৃষ্টি ক্ষতি করতেই জন্মেছে, তার দৃষ্টি কখনো কোনো শুভ কাজে লাগে না। সুরধনী সেই দিন বুড়ো শীততলায় গিয়ে শিব ঠাকুরের কাছে খুব প্রার্থনা করেছিল, ভগবান আমার সাথে কেন এমন হচ্ছে, আমি যেদিকে তাকাচ্ছি কেন ক্ষতি হচ্ছে, তাহলে সত্যিই কি আমি ডাইনি? প্রচণ্ড আঘাত পেয়েছিল, গ্রামে প্রচলিত হয়েছিল সাবিত্রীর ছেলেকে সে ভক্ষণ করেছে, শিশুকে, তাই জন্য সে বেঁকে গিয়েছে। সাবিত্রীর ছেলের রক্ত সে শুষে নিয়েছে, রক্ত সমস্তটা জলের মধ্যে শুষে নিয়েছে। সাবিত্রী সে রাতে শ্মশানের কাছে বসে নিজের গালে হাত দিয়ে বারবার বমি করে দেখলো কোথায় রক্ত। লাস্ট একবার যখন হাত দিয়ে বমি করলো তখন দেখা গেল তার গলা থেকে রক্ত উঠে আসছে। ডাইনি সুরধনী সরা ভাবলো এই তো রক্ত, এই তো রক্ত। তারপরে সেই সুরধনীকে আর ও গ্রামে দেখা গেল না, সে গ্রাম ছেড়ে একেবারের মতো বিদায় নিল, চলে গেল বোলপুরের স্টেশনের কাছে। বোলপুরের স্টেশনের কাছে সে ঘুরে বেড়াতে লাগলো, বাবা মা নেই, এমন একজন মেয়ের জীবনে তো সমস্যা হবেই, তারপরে সে যখন ডাইনি সেও বিশ্বাস করতে শুরু করেছে তার চোখ যেদিকে যাবে সেদিকেই ক্ষতি হবে। এমতো অবস্থায় তার থেকে বড় একটি ছেলের সাথে পরিচয় হলো, ছেলের সাথে তার পরিচয় হলো। সে আয়নায় নিজেকে দেখছিল, সে সময় ছেলেটি এসে বলল, তুই কে? সরধ্বনি ভয়ে কেঁদে পালিয়েছিল। তারপর নানাভাবে তার সঙ্গে বারবার দেখা হয়েছে। একটা সময় ছেলেটি যাকে জিজ্ঞাসা করেছিল, বিয়ে করবি আমায়, একজন মানুষ দরকার, বিয়ে করবি? সরধ্বনি সেদিন ভয়ে বিস্ময়ে আঁতকে উঠেছিল, ডাইনি, সে যে ডাইনি, তার আবার বিয়ে, তারও বিয়ে সম্ভব? ছেলেটি বলেছিল, আমি জাতিতে ডোম, সরধ্বনিও ডোম, এবং সে একটি কারখানায় কাজ করে, বিয়ে করবি আমায়? সুরধনী অপলক দৃষ্টিতে, চোখের দৃষ্টিতে, নরুন চেরা চোখের, খয়েরি রঙের নরুন চেরা চোখের দৃষ্টিতে বুঝিয়ে দিয়েছিল হ্যাঁ। তারপর বিয়ে করে সে ভিন গ্রামে দিব্যি কয়েক মাস সংসার করছিল। কিন্তু অদৃষ্টের পরিহাস, একদিন দেখা গেল সেই স্বামীরও কি যেন রক্ত চুষে নিয়েছে, সমস্ত রক্ত যে কে যেন চুষে নিয়ে তার শরীরটাকে করে দিয়েছে শীর্ণ জীর্ণ একটা চেহারা। ছেলেটা কারখানায় কাজ করত, আগুনে কয়লা ঢেলতো, সে আস্তে আস্তে হয়ে গেল সেই জোয়ান পাষণ্ড চেহারা, আস্তে আস্তে হয়ে গেল একেবারে শীর্ণ জরাজীর্ণ। একদিন দেখা গেল তার স্বামী ওভাবেই রক্ত শূন্যতায় মারা গেল। সুরধনী হয়ে গেল আবারও একা, একা একা, একটু বিন্দুর মতো একা। সেই একা হওয়া এবং প্রতিবেশীদের ডাইনি জেনে যাওয়া, সে পালিয়ে গিয়েছিল, আর সে গ্রামে বসবাস করেনি, আর কোনো গ্রামেই সে যেতে পারেনি। পৌঁছেছিল সেই যে ভূমিতে, সেই যে বিশাল জরাজীর্ণ শূন্য মাঠ, বিশাল মাঠ, সেই মাঠের পাশে একটুখানি ভূমি ছিল, সেই ভূমিতে কোনো রকমে আশ্রয় নিয়েছিল এই ডাইনি সুরধনী। আজ তার বয়স হয়েছে, বৃদ্ধা হয়েছে, কিন্তু সে স্বামীর কথা মনে করে সেই স্বামীর মিষ্টি ভাষাগুলো। এই নিয়েই সে একা একা টিকে আছে ওই ভূমিতে। মাঝে মাঝে ভিক্ষায় বেরোয়, কোনো রকমে চাল পায় তো যারা তাকে দেখে রীতিমতো বেশি করে ভয় ভয় দিয়ে দেয়, সেই চাল কিছুটা বিক্রি করে, আর কিছুটা নিয়ে বাড়িতে আসে রান্না করে, বিক্রি করা চালে একটু কেরোসিন তেল নুন কিনে নিয়ে বাড়ি চলে আসে, এই তার সংসার। তারপর এই যে ভূমিতে এলো, আর এতদিন পরে আবারও একটা গৃহবধূ এলো, তার সঙ্গে সন্তান, সেই সন্তানকে আবারও সে দেখে লোভ সংবরণ করতে না পেরে তাকে হয়তো খেয়ে ফেলেছে। মাখানো আঠার মতো কাল করে দিয়ে দিয়েছে শিশুটাকে গালে। এই ডাইনির জীবন বৃত্তান্ত এখনো থামেনি। তো যারা এই গল্পটা এতক্ষণ শুনলেন অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাদের ভালো লাগলো বন্ধুদেরকে শেয়ার করুন, আর যাদের খারাপ লাগলো শত্রুদেরকে শেয়ার করুন। এতদিন পরে আর মানুষের সঙ্গ পেয়ে, মানুষের রক্ত পেয়ে তার ডাইনি সত্তা যেন জেগে উঠল, ক্ষুদ্র মাঝারির মতো পাতাগুলিকে ঝড়ে উড়িয়ে সে যেন
শান্তি পেল, তৃপ্তি পেল। তারপরে সে ঝিমিয়ে পড়ল নিজের ভূমিতে, চিন্তা করলো সেই স্বামীর কথা, সেই বোলপুর স্টেশনের কথা। এমতো অবস্থায় এমতো অবস্থায় ঘরের পিছনে শুনতে পেল কোনো এক গৃহ পরিত্যক্ত, কোনো এক স্বামী পরিত্যক্ত মেয়ে আর তার সঙ্গে জুড়েছে এক ছেলে, তাকে ভালোবাসে, তাকেও বিবাহ করতে চায়। এই ডাইনির মনে হলো তার স্বামীর কথা, সে যেভাবে বলেছিল এই যুবক, এই নারীকে, এই প্রেয়সীকে, সেভাবে বলল, বিয়ে করবি আমায়, বিয়ে করবি? আর তারপর সেই নারী জানালো, না, এখন তোর সঙ্গে গেলে, তোর সঙ্গে বিবাহ করলে আমাকে না খেয়ে মরতে হবে। আগে তুই আমার হাতে কিছু টাকা দে, বালা দে হাতে, তারপরেই তোর সঙ্গে যাব। বৃদ্ধা ডাইনি মনে মনে বলল, ইহা আবার কি, একটা জোয়ান শক্ত সামর্থ্য ছেলে, আর সে কিনা তার সঙ্গে গেলে এই মেয়ে না খেয়ে থাকবে, এটা কোনো হয়? বৃদ্ধ ডাইনির সঞ্চিত ছিল কিছু টাকা, আর একটি বালাও ছিল। বৃদ্ধ ভাবলো, ইও তো আমার নাতির বয়সী, দি তাকে, সে বিয়ে করুক, ভিনদেশি হোক, সংসার করুক। তাকে দেওয়ার জন্য বৃদ্ধা গিয়ে বলল, ও হে লাগর, শুনছো? আর সেই যুবক বিস্ফারিত নেত্রে ভয় পেয়ে অস্থির হয়ে ছুটে পালালো। ছুটতে 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 সে একেবারে গ্রামের মধ্যে চলে গেল। আর এই বৃদ্ধা এদিকে আবারও ক্ষুদ্র মাঝারির মতো হয়ে গাছ বৃক্ষ মাতিয়ে তুলতে লাগলো ডাইনি। আর ছেলেটি গ্রামে গেল ঠিক কথা, কিন্তু বাড়ি যাওয়ার পরে সে হয়ে পড়ল অসুস্থ, একেবারে মৃত্যু প্রায় অবস্থা হয়ে গেল তার। সেও হয়ে গেল রক্তশূন্যতা, তার হয়ে গেল মেঘে ধনুকের মতো, সেও হয়ে গেল। দেখা গেল ছুটতে ছুটতে কোনোভাবে এই ছেলেটির পায়ে কোনো এক হাড়ের টুকরো বেঁধে গেছে। এমনভাবে পায়ে হাড়ের টুকরো বেঁধেছে যে সে হাড় সহজে গেল না। প্রচণ্ড রক্তাল্পতায় ভুগতে লাগলো, প্রচণ্ড রক্ত পড়তে লাগলো। গ্রামের লোক মনে করলো, গ্রামের লোক বলল, আরে ডাইনি যে বান মেরেছে, এর বানেই ছেলে মৃত্যু অনিবার্য। আনা হলো তান্ত্রিক, তান্ত্রিক তার গণনা করে বলল, সত্যি ডাইনি বান মেরেছে, হাড় বাঁধিয়ে দিয়েছে তার পায়ে। অবশ্য ছেলেটি মারা গেল। আর গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে, দলবদ্ধ হয়ে এই ডাইনিকে মারতে উদ্যত হলো। আর এই ডাইনি অদ্ভুত আচরণ করতে লাগলো। মাথার চুল ছেড়ে সে কোনো রকমে পুরনো কথা ভাবতে ভাবতে উন্মাদিনীর মতো আচরণ করতে লাগলো। গাছের পাতাগুলো সমস্ত যেন উড়ে এক জায়গায় হয়ে ঘুরছে। আর এই ডাইনি উন্মাদিনী হয়ে ভিখারির ভিখারির মতো হয়ে সে ঘুরে বেড়াচ্ছে উঠোনের চারপাশে। গ্রামের লোকরা লাঠি অস্ত্র নিয়ে ছুটে আসছে। আর এদিকে ডাইনি ভাবলো, এত মানুষের এত ক্ষতি সত্যিই কি আমার জন্য হচ্ছে? সত্যিই কি আমি ওই ছেলেটির, ওই প্রণয়রত ছেলেটির ক্ষতি হলো? ডাইনি আর এ ভূমিতে থাকতে চায় না। সে এত বছর পরে প্রায় 40 বছর এখানে বসবাস করছে। সেই কবে গ্রাম ছেড়ে এখানে এসেছিল। সে ভাবলো, আর এখানে নয়। ওই 40 বছর বসবাস করার পরেও সেই ডাইনি সেখান থেকে পালাতে উদ্যত হলো। সে চাইলো ওই ছাতি ফাটার মাঠ ছেড়ে দূরে, কোথাও দূরে আবার গিয়ে চলে যেতে। কিন্তু যাওয়ার কালে যখন ডাইনি সেই মাঠে নামলো, প্রচণ্ড ঝড়ে সমস্ত গাছপালা কাঁপতে লাগলো। দেখা গেল প্রচণ্ড ঝড়ে কোনো এক গাছের ডাল সেই ডাইনিকে আঘাত করে ডাইনির ডাইনিকে খণ্ডিত করে উপরে উঠে গেছে। ডাইনিও ঝুলছে গাছের ডালে। পরদিন সকালে যখন গ্রামের লোকরা সেখানে এলো, দেখলো সেই ডাইনি ঝুলছে গাছের ডালে, আর নিচে কাক শকুনের দল আছে, আর ডাইনির রক্ত কালো জমাট বেঁধে আছে। এখানেই গল্পের শেষ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি গল্পটি আলোচনা করলাম আজকের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যাদের ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যাদের খুব খারাপ লাগলো মানে খুব জঘন্যতম খারাপ লাগলো, তারা অবশ্যই শত্রুদেরকে শেয়ার করবেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমার বারবার মনে হয় তিনি চরিত্র সৃষ্টি করেছেন বড় নিষ্ঠুর মন নিয়ে। তার তৈরি চরিত্রগুলি বড় নিষ্ঠুরতার শিকার হয়েছে তার কাছে। যাই হোক, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, খুব বড় ভিডিওটা করব না। পরবর্তী ভিডিওতে আর কি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।